জয়গুরু। পরমদয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই প্রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব যে পরম দয়াল শ্রী ঠাকুরের কে অবহেলা যদি আমরা 5 মিনিটের জন্য করি তাহলে আমাদের পরিণতি কি হতে পারে। শুধু ঠাকুরকেই নয়, আমরা অনেক সময় ঠাকুর বাড়িতে গিয়ে অনেক লোকের নিবেদন শুনি এবং নিবেদনের যে উত্তর সেটা অনেক সময় আমরা অবহেলা করে দিই। আর এই অবহেলা যে আমাদের চলে না এটা কিন্তু আমরা অনেকেই জানি না। তো এর ফলাফল সম্পর্কে আজকে আমরা কিছু আলোচনা করব। কোনো দিনই ঠাকুর বাড়িতে গিয়ে ঠাকুরকে আচার্যদেবকেই বলুন, অন্য কোনো দাদাকেই বলুন, নিবেদন করার পর তাদের কথাগুলোকে কোনো দিন অবহেলা করতে নেই। তো এইরকমই আজকে কিছু ঘটনা, জাস্ট পেজটার নাম মানে এই পাঠটার নাম হচ্ছে তুমি অঘটন ঘটাতে পারো, শ্রী তপপ্রকাশ ভট্টাচার্য। 1967 সাল যুগ পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তখন নরলীলায় দীপ্যমান। সদ্য দীক্ষিত হয়ে আমি তখন 10ম শ্রেণীর ছাত্র। বিদ্যালয় গলসি থেকে বাড়ি ফেরার পথে শুনলাম পাশের গ্রামে আমার পিতৃবন্ধু গঙ্গাধর কবির গৃহে অধিবেশন হবে। তাই সৎসঙ্গ নামকীর্তন সহ ইষ্ট আলোচনাকে অধিবেশন বলারই আমার প্রচলন ছিল। আরও শুনলাম আমেরিকান একজন সাহেব ভক্ত নাকি আসছেন ধর্মকথা বলার জন্য। সঙ্গে দেওঘর থেকে বড় বড় পণ্ডিত ভক্তরাও আসছেন। তখন অধিবেশন শেষে বাতাসা ছোলা ও বাদামের সঙ্গে আনন্দবাজারের গরম গরম খিচুড়ি প্রসাদ তরকারির ব্যবস্থা থাকতো। এরকমভাবে জাস্ট মানে পাঠটা শুরু হচ্ছে। তো এই পাঠটা অনেক বড়, কিন্তু কিছুটা আমি আপনাদের সামনে তুলে ধরবো মেন যে অংশটা, যেটা সম্পর্কে আমরা প্রথমেই মানে বললাম। তো এই তপপ্রকাশ ভট্টাচার্য যিনি ঠাকুরের দীক্ষা নিয়েছেন, ঠাকুর বাড়িও গেছেন। এরপর ঠাকুর বাড়ি যাবার পর ঠাকুরের যে উৎসব মহানন্দে প্রচুর মানুষের সমাগম দেখতে পেয়েছে, প্রচুর মানে অকল্পনীয় দৃশ্যগুলোকে চোখে দেখেছে। তারপর মোটামুটি 3 দিন মহানন্দে কেটে গেছে। এবার বিদায় নেওয়ার পালা। মাকে নিয়ে গেছে ঠাকুর বাড়ি। তো চতুর্থ দিন সকাল থেকে সারিবদ্ধভাবে অগণিত ভক্ত শ্রী ঠাকুর, শ্রী বড়মা পদপীঠ তলে প্রণাম নিবেদন করে পূজ্যপাদ শ্রী বরদার নিকট প্রণামান্তে বাড়ি ফেরার অনুমতি প্রার্থনা করছে। ভালোভাবে শুনুন। এখন প্রার্থনাটা হচ্ছে বাড়ি ফেরার। আপনারা দেখেছেন অনেকেই এখনও ঠাকুর বাড়িতে আচার্যদেবের কাছে প্রণাম করছেন এবং প্রণাম করে বলছেন বাড়ি যাব, আগে আসছি, আমরা কালকে বাড়ি যাব। এরকমভাবে প্রণাম করে নিবেদন করে বাড়ি ফিরছেন। অনেকেই এরকমভাবে নিবেদন করছেন। পাশে দাঁড়িয়ে শুনলাম অধিকাংশ ভক্তকেই বাড়ি ফেরার অনুমতি দিচ্ছেন শ্রী পর্দা। 2-1জনকে হয়তো অনুমতি প্রদান করছেন না বিশেষ কারণবশত। এতক্ষণ দাঁড়িয়ে থেকে এত মানুষের ভিড় ঠেলে তারপর শ্রী বরদার নিকটে গিয়ে প্রণাম জানিয়ে বিদায়ের অনুমতি নিতে গেলে আনন্দবাজারের প্রসাদ গ্রহণ করে যশিরিতে ট্রেন ধরার সময় পার হয়ে যাবে। মানে যখন এই লাইন ঠেলে আমি প্রণাম করতে যাব আর বলতে যাব তখন কি আমার ট্রেন চলে যাবে, এই অবস্থা। হঠাৎ চতুরী বুদ্ধি মাথায় এলো, তুমি তো অন্তর্যামী ঠাকুর, সবই বুঝতে পারছো, তো আমার আর যেতেই হবে। মানে আর নিবেদনটা আর করা হলো না। তাছাড়া সবাইকেই তো যাওয়ার অনুমতি দেওয়াই হচ্ছে, আবার অনুমতি নেবার কি আছে, মনে মনে এটা হতে থাকলো। তাই দূর থেকেই প্রণাম জানিয়ে কাল্পনিক অনুমতি নিয়ে আশ্রম থেকে রওনা হলাম। মানে অনুমতি নিতে গেল কিন্তু তার নেওয়া হলো না, আর নিতে গেলে তার যশিরি থেকে ট্রেনটা মিস হয়ে যাবে। তাই মনে মনে ভাবলাম অন্তর্যামী তুমি যখন সঙ্গে আছো আমি বাড়ি চলে যাই। এই বলে ঠাকুর বাড়ি থেকে একটি ঘোড়ার গাড়ি ভাড়া করে মায়ের সাথে ওই দাদা বেরিয়ে গেলেন। কিন্তু কেমনে ঘোড়া? কিছু দূর গিয়েই সৎসঙ্গ রেললাইন পার হয়ে বাঁ দিকে ঘুরতেই চায় না। ঘোড়া বারবার পিছন দিকে বাঁক দিচ্ছে, সামনের দিকে গাড়ি টানতেই পারছেন না। অকর্মণ্য ঘোড়া 20 মিনিটের রাস্তা যেতে 40 মিনিট লাগিয়ে দিল। এই তো শুরু হয়েছে, এরপর শুনুন আশ্চর্য ঘটনাগুলো। তারপর আবার যশিরি স্টেশনের টিকিট কাউন্টারে টিকিট কাটার দীর্ঘ সারি। টিকিট কেটে যখন প্ল্যাটফর্মে এলাম তখন তুফান এক্সপ্রেস ছেড়ে দিয়েছে। পানাগড়ের টিকিট কেটেছিলাম, উদ্দেশ্য পানাগড় থেকে বাসে গলসি গিয়ে
রাত্রিতে ইষ্টপ্রাণ ঋত্বিক শ্রী সুধীর মণ্ডলদার বাড়িতে রাত্রি যাপন করে পরের দিন গ্রামের বাড়িতে যাব। জসিডি স্টেশনে মালপত্র নিয়ে মা ও আমি বসে আছি। তখন কি করণীয় তাই আকুলভাবে ভাবছি। মানে সহজভাবে বাড়ি ফেরার যে কথা সেটা আর হলো না, মানে সহজভাবে বাড়ি ফেরা যাচ্ছে না। বিপদে পড়লে আমরা যা সাধারণত করি, ইষ্ট নাম স্মরণ করছি। ঘন্টা দুয়েক কেটে গেল স্টেশনে। ইতিমধ্যে বর্ধমানে 2-4 জন গুরুভাইয়ের সঙ্গে স্টেশনে সাক্ষাৎ হলো। তারা সকলেই বর্ধমান ফিরবে, মনে কিছুটা আশার সঞ্চার হলো। কিছুক্ষণ পরেই একটা ট্রেন এলো। বর্ধমানের গুরুভাইরা উঠছেন, কাজেই আমি আমার মাকে নিয়ে উঠে গেলাম ট্রেনে। ট্রেনটি বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ভিড়ও নেই। বসার সিট পেয়ে গেলাম। খুব খুশি মনে ঠাকুরের জয়ধ্বনি দিচ্ছি। তখন দ্রুত গতিতে ট্রেন ছুটছে। চিত্তরঞ্জন ঠিক পার হবার পর মুষলধারায় বৃষ্টি শুরু হলো। আসানসোলে ট্রেন থামার পর আবার ছুটে চলেছি, কিন্তু এ কি, আর যে কোথাও থামছে না। দুর্গাপুর, পানাগড় সব স্টেশন যে পেরিয়ে গেল, ট্রেন তো থামলো না। একটু দূরের আসনে উপবিষ্ট বর্ধমানের গুরুভাইকে ট্রেন না থামার কথা জিজ্ঞেস করায় উনি বললেন, এই ট্রেন তো আসানসোলের পর একেবারে বর্ধমানে থামে, তারপর একেবারে হাওড়া। এটা তো ত্রৈসপ্তাহিক বোম্বাই মেল। ওনার ধারণা ছিল যে আমি বর্ধমান যাব, আর ট্রেন সম্বন্ধে সম্যক ধারণাও তখন আমার ছিল না। ট্রেনটি যেহেতু হাওড়াগামী এবং বর্ধমানে থামবে, অতএব পানাগড়ের মতো গুরুত্বপূর্ণ স্টেশনেও থামবে বলে আমার ধারণা ছিল। বিশেষত তুফান এক্সপ্রেস তখন পানাগড়ে থামে। এদিকে বৃষ্টি হচ্ছে, ট্রেনের জানালা দরজা সব বন্ধ, ট্রেন ছুটছে অবাধ গতিতে। আমি তখন দিশেহারা। বর্ধমানে নামলে চেকারে ধরবে, আর্থিক জরিমানা দিতে হবে ভালো রকমের, যা আমার কাছে তখন নাই। অথবা চেকার এসে টিকিট দেখতে পারে। আবার রাত্রিতে মাকে নিয়ে বর্ধমানে থাকবো কোথায়? বেশি ভয় চেকারের হাতে হেনস্থা হওয়ার। আগত বিপদের আশঙ্কায় চোখের জলের ধারা বইছে তখন। মানে বাড়ি ফেরার যে হেনস্থা সেটা বুঝুন। কেবলমাত্র ওই লাইনে দাঁড়িয়ে অনুমতি না নেওয়ার জন্য, কিংবা অনুমতিটাকে অ্যাভয়েড করার জন্য। আর কাতরভাবে ঠাকুরকে ডাকছি, মনে মনে ক্ষমা চাইছি। শিশি বর্দার নিকটে গিয়ে প্রণাম নিবেদন না করে, অনুমতি ভিক্ষা না করে আসার জন্য। নিজের অবিশ্বাস ও অবিমৃষ্যকারিতার ফল হাতে হাতে পাচ্ছি। এবার এই বিপদ থেকে রক্ষা করো প্রভু। ট্রেন ছুটছে দ্রুত গতিতে, নামও চলছে তীব্র বেগে। কেটে গেল প্রায় 15 মিনিট। 15 মিনিট ধরে ওই ভক্ত 15 মিনিট ধরে ওই দাদা একরকম ঠাকুরের নাম করছেন, ক্ষমা চাইছেন। আচম্বিতে দেখি ট্রেনের গতি কমতে শুরু করে। এবার একেবারেই ট্রেন দাঁড়িয়ে গেল কেন এবং কোথায়? তাড়াতাড়ি জানালা খুলে দেখি তখন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আর আমার জানালার সম্মুখেই প্ল্যাটফর্মের আলোয় জলজল করে দেখা যাচ্ছে স্টেশনটির নাম গলসি। কাল বিলম্ব না করে এক হাতে মাকে ধরে অন্য হাতে বাক্স নিয়ে ট্রেন থেকে নেমে গেলাম দ্রুত গতিতে। কিন্তু আবার বিস্ময়, প্ল্যাটফর্মে পা ফেলা মাত্রই ট্রেনটি বাঁশি বাজে হুস হুস করে শব্দ করে বেরিয়ে গেল। আমি তখন নির্বাক, হতভম্ব। স্টেশনের চারিদিকে তাকিয়ে ভালোভাবে দেখছি, ঠিক নেমেছি তো? গলসি স্টেশন বটে তো, নাকি মনের বিভ্রম? কি স্বপ্ন, কি মায়া, নাকি মতিভ্রম? কবি কালিদাসের উক্তির ন্যায় তখন আমার অবস্থা। আলো স্পষ্ট দেখা যাচ্ছে যে গলসি স্টেশন, তা আবার অতি পরিচিত। মায়েরও আমার চোখের তখন আনন্দাশ্রু। এবার স্টেশন থেকে গলসিতে সহপ্রতিনিধিকের সুধীর মণ্ডলদার যাওয়ার পালা। গলসি স্টেশন থেকে গলসি বাজার আধা ঘন্টার হাঁটা পথ। মাঠের মধ্যে মোরাম দেওয়া ভাঙা চোরা রাস্তা। আর এবার 2 কিমি মাঠের মধ্যে কোনো জনবসতি নেই। দুপাশে সবুজ ধান ক্ষেত, জলাশয় ও আমবাগান। বড় জলাশয়ের চারিদিকে ঘেরা আমবাগান জায়গাটি পথিকদের পক্ষে খুব নিরাপদ নয়। এরপর যে পথ দিয়ে যাচ্ছেন সেই পথটাও যে খুব নিরাপদ তা নয়। মাঝে মধ্যে চুরি ছিনতাই হয়। আশ্বিন মাসের শেষ সপ্তাহ, সন্ধ্যা একটু অগ্রিমই আসে। তার উপর আকাশও মেঘে ঢাকা, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। রাস্তা অল্প বিস্তর পিছল। মাকে নিয়ে ধীর পথে হেঁটে চলেছি। মায়ের শরীর একটু স্থূলকায়, তাই হাঁটতে কষ্ট হচ্ছে। বিশেষত সারাদিনের ধকলে একটু অবসন্নও বটেন।
ঠিক ওই আমবাগানের কাছে আসতে এক জোরালো আলো এসে পড়ল রাস্তায়। একটি ট্যাক্সি এসে দাঁড়ালো। শুধু দাঁড়ানোই নয়, একজন দীর্ঘদেহী মোটাসোটা মানুষ গাড়ি থেকে নেমেই সামনে এসে দাঁড়ালেন। গম্ভীর স্বরে বললেন, কোথায় যাবেন? গাড়িতে চাপুন। আমি ভয়ার্ত কণ্ঠে বললাম, না না, আমরা হেঁটেই যাচ্ছি। গলসি যাব, এই তো প্রায় চলেই এসেছি। লোকটি আমার হাত থেকে ব্যাগটি প্রায় ছিনিয়ে নিয়ে বললেন, বুঝেছি আপনি খুব ভয় পেয়েছেন। আপনি একলা হলে বলতাম না, সঙ্গে বয়স্ক মহিলা রয়েছেন, বোধহয় আপনার মা হবেন। ওনার হাঁটতে কষ্ট হচ্ছে দেখতে পাচ্ছি। আর আপনি আমায় চেনেন না, কিন্তু আমি আপনাকে মাঝে মধ্যে সুধীর মণ্ডলদার বাড়িতে দেখেছি। আপনি কি ওখানেই যাবেন? আমার ঘোর তখনও কাটেনি। আমি হ্যাঁ না কিছু বলার আগেই গাড়িতে চাপিয়ে নিলেন। 5-7 মিনিটের মধ্যেই সুধীরদার বাড়িতে নামিয়ে দিলেন। আমার ভাই খুব জরুরি কাজ আছে বলেই চলে গেলেন। তাকে ধন্যবাদ জানাবার বা সুধীরদাকে ডাকবার সুযোগ দিলেন না। গাড়িওয়ালা ভদ্রলোকের শারীরিক বর্ণনা দেওয়া ঠিক চিনতে পারলেন না। বৃত্তান্ত সবই বললাম সুধীরদাকে, মানে সুধীরদাকে বলার পরও ওই গাড়িওয়ালাকে চিনতে পারলেন না। সুধীরদাকে ওই ড্রাইভারের শারীরিক বৃত্তান্ত বলার পরও সুধীরদা কিছু চিনতে পারলেন না। তখন আমি অনুশোচনা করছি নামধাম জিজ্ঞাসা না করার জন্য। আসলে এত বেশি ভয় পেয়েছিলাম, নামধাম জিজ্ঞাসার পরিবর্তে গাড়ির মধ্যে শুধু ঠাকুরকে ডাকছিলাম। বিছানায় শুয়ে সারা রাত্রি ঘটনা পরম্পরায় ঘটে যাওয়া দৃশ্যগুলি চোখের সামনে ভাসতে লাগলো। এবার ভাবছি, ট্রেন তো মাঝে মাঝে হঠাৎ কোনো স্থানে দাঁড়িয়েই পড়ে, তাহলে বোম্বাই মেল দাঁড়ানোর মধ্যে কী এমন অঘটন আছে? কিন্তু পরক্ষণেই ভাবছি, ট্রেনটা একেবারে আমার গন্তব্য স্টেশনেই দাঁড়ালো, যেখানে লোকাল ট্রেন ছাড়া আর কোনো ট্রেন থামে না। আবার সবচেয়ে আশ্চর্যের, দাঁড়ালোই যদি একেবারে আমার কামরার সিটে বসা জানালার সোজা, সেখান থেকে উজ্জ্বল আলো পড়লো যেখানে লেখা আছে গলসি স্টেশন। আবার বসা কামরাটি যদি 2 হাত আগে বা পিছিয়ে দাঁড়াতো, তাহলে সেই অন্ধকারে ঢাকা সন্ধ্যায় বোঝা যেত না সে স্টেশনের নামটা। তারপর কর্দমাক্ত বিপদসংকুল পথে মোটর গাড়ি করে অজানা অচেনা শক্তি একেবারে গন্তব্যে পৌঁছে দিল। ভাবতে ভাবতে সারা রাত্রি পেরিয়ে গেল। কি করে বোঝাবো দয়াল তোমারই মহিমা? সেদিন যে গানটির ভাষায় অতিশয়োক্তি হিসেবে মনে হয়েছিল। তাই এবার আরেকটা গান আছে যেটা গেয়ে গাওয়া যায়। তুমি অঘটন ঘটাতে পারো, অনটন নাচিতে পারো, মরুতে রচিতে পারো, স্বর্গ শ্যামলিমা, বন্দে পুরুষোত্তমম। আপনারা পুরো ঘটনাটা শুনলেন। প্রত্যেক পদক্ষেপে ঠাকুরকে স্মরণ করেছেন, আর প্রত্যেক পদক্ষেপেই বিপদ থেকে মুক্ত পেয়েছেন। এত বড় স্টেশনে দাঁড়ানো, এত বড় ট্রেনটার, একটা ভালো ট্রেন, ওইরকম একটা স্টেশনে দাঁড়ানো, একটা অচেনা শক্তি এসে কিভাবে ওই বিপদসংকুল রাস্তা থেকে ওই দাদাকে উদ্ধার করেছেন। পরপর এই ঘটনাটা বড় হলো, স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে আমি আলোচনা করলাম। প্রত্যেকটা জায়গায় বিপদে ঠাকুর হাত ধরে উদ্ধার করেছেন। তাহলে আপনারাই বলুন তো, যে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে ডাকলে ঠাকুর সাড়া দেন না, এমনটা কি হতে পারে? আলোচনায় সৎসঙ্গে এইসব আকর্ষণীয় ঘটনাগুলো তুলে ধরবেন। সাধারণ মানুষের বুঝতে কষ্ট হবে না যে ঠাকুর আছেন আর তাকে ডাকলে পাওয়া যায়। অচেনা শক্তি আপনারও হাত ধরে আপনাকে বিপদ থেকে বাঁচাবে যদি প্রতি মুহূর্তে তাকে মনে করেন। জয় গুরু।